আমাদের এই জেলাতেও এই লোকগুলো কৃষককে ফসল উৎপাদন করে তার দাম পায় না। আমরা দেখেছি বামফ্রন্ট আমলের পঞ্চায়েতকে ব্যবহার করে, ফুড কর্পোরেশন ইন্ডিয়াকে ব্যবহার করে, দুধ কর্পোরেশন ইন্ডিয়াকে ব্যবহার করে পাট ধান সংগ্রহ করার ব্যবস্থা করা হতো। এখন নামে ব্যবস্থা আছে, এফসিআই কেসিআই এর কথা শোনা যায় না। আমরা পঞ্চায়েত ব্যবস্থাকে ব্যবহার করেছিলাম কৃষকদের জন্য, কিন্তু এখন দাঁড়িয়ে কৃষি পণ্য সরকার যে দাম ঘোষণা করে তার চেয়ে কম দামে গরিবদের কাছে বিক্রি করতে বাধ্য হয়। তৃণমূলের নেতারা একটা দুর্নীতি চক্র করেছে, কৃষকদের কাছ থেকে ফসল কেনা হয় না, ফসল দাঁড়িয়ে চাল করে মালিকদের কাছে, সেখান থেকে সরকার যে চাল সংগ্রহ করে। এখানে যা ফসল উৎপাদন হয় তার জন্য কোনো কোল্ড স্টোরেজ নেই, রক্ষণাবেক্ষণের কোনো সুযোগ নেই, যার ফলে কম দামে বিক্রি করতে বাধ্য হয়। আর নাহলে সেই জঙ্গিপুর নাহলে বহরমপুর তারা গোডাউন পর্যন্ত নেই। তাহলে কৃষকদের জন্য কে লড়াই করবে? এই জন্য তো কৃষকদের সংগঠিত হওয়ার কথা বলা হচ্ছে। কৃষিকাজের জন্য যা লাগে, সার বলুন, বীজ বলুন, পোকামাকড় মারার বীজ বলুন, সেচের বলুন, বিদ্যুতের দাম বলুন, ডিজেল বলুন, এই সবের দাম আকাশ ছোঁয়া হচ্ছে, অথচ কৃষকের ফসলের দাম পাচ্ছে না। গোটা দেশে কৃষক আত্মহত্যা করছে। আমাদের রাজ্য আগে ভাবা যেত না, কৃষিকাজ আর লাভজনক থাকছে না, কৃষক আর চাষ করতে চাইছে না, তার ঘরের ছেলে মেয়েরা তো কি করবে? বামফ্রন্টের আমলে আমরা ব্যবস্থা করেছিলাম, শিক্ষার প্রসার করেছিলাম, যেখানে দাঁড়িয়ে প্রাইমারি সেকেন্ডারি স্কুল হোক, মাদ্রাসা হোক, সিনিয়র মাদ্রাসা হোক, যেখানে দাঁড়িয়ে বিনা পয়সায় পড়াশোনার ব্যবস্থা করা হয়েছিল। বামফ্রন্টের আমলের প্রতিদিন নতুন স্কুল, নতুন বিভাগ করার দাবি উঠত। এখন মোদী সরকার আর মমতা সরকার গোটা দেশে আমাদের রাজ্যে স্কুল মাদ্রাসা তুলে দেওয়ার ব্যবস্থা করেছে, বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষক নিয়োগ হচ্ছে না। বামফ্রন্টের আমলে বছর বছর স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা হতো, কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা হতো, আর স্বচ্ছভাবে নিয়োগ করা হতো। এখন দেখছেন 26,000 শিক্ষকের চাকরি দিয়েছে, কারণ মমতা ব্যানার্জি আর তার ভাইপো শিক্ষা দপ্তর, স্কুল সার্ভিস কমিশন একেবারে নিচ থেকে ওপর পর্যন্ত দুর্নীতি ছেয়ে গেছে। যারা ফর্ম ফিল আপ করেনি, যারা পরীক্ষা দেয়নি, যারা সাদা খাতা জমা দিয়েছে, যারা পাস করেনি, লক্ষ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে তাদেরকে চাকরি দিয়েছে। যার ফলে যারা যোগ্য, যারা রাত থেকে পড়াশোনা করেছে, খেটেছে, এবং যাদের বাপ মা মনে করেছিল একবার ছেলে মেয়ে একটা চাকরি পাবে, সংসারের মুখ আলো হবে, আজকে তাদের সবাইকে একসঙ্গে রাস্তায় বসতে হয়েছে। আর সেখানেও পুলিশ তাদের উপর জুলুম করছে, হাইকোর্টকে বলতে হয়েছে কোনো ব্যবস্থা নেবে না। তৃণমূলের গুন্ডা বদমাইশ ওই সংগঠনটি নেতৃত্বে জলবিকাশ ভবনের সামনে ধর্ণা দিচ্ছে শিক্ষকরা, যোগ্য শিক্ষকরা, উপযুক্ত শিক্ষকরা, যাদের স্কুলে পড়ানোর কথা, তারা আজকে চাকরি বাঁচানোর জন্য যখন আন্দোলন করছে, তৃণমূল গুন্ডা পাঠিয়ে তাদের উপর আক্রমণ করেছে। হাইকোর্ট করেছে কোন ব্যবস্থা নেবে না, পুলিশ ওই যারা আক্রান্ত হলো সেই শিক্ষকদের বিরুদ্ধে মামলা করছে, আর গুন্ডা বদমাইশরা মহাদুর্নীতি ঘুরে বেড়াচ্ছে। গোটা রাজ্যের বিকাশ ভবন হোক আর ডোমকল হোক দেখবেন, এখানকার পুরসভা দেখবেন, রাজ্যের ব্যবস্থা দেখবেন, পঞ্চায়েত ব্যবস্থা দেখবেন, দুর্নীতিতে ছেয়ে গেছে। তৃণমূলের নেতা এই মুর্শিদাবাদের একেবারে কি বলছে, তৃণমূল দল করতে এগুলোর জন্য, লুটের জন্য, লুটপাট করার জন্য। ভিডিও দেখেছেন অনেকে, নিজেই স্বীকার করছে, ওই জন্যই তৃণমূলে ভিড়েছিল। দেখে পড়ো, ভেবে পড়ো, লুটে খাও, আজকে এই মন্ত্র হচ্ছে। আর এই লুটের বিরুদ্ধে যখন মানুষ এক কাটতে হবে, তখন বিজেপিকে নিয়ে এসে মমতা ব্যানার্জি নিজে বলেছিলেন যে বিজেপিকে নিয়ে আসবো সিপিএমের বিরুদ্ধে লড়াই করার জন্য, রাজেন্দ্রের বিরুদ্ধে লড়াই করার জন্য। খাল কেটে কুমির এনেছে। আর বিজেপি কি করছে?
রাত দিন হিন্দু মুসলমান। এই যে শুভেন্দুর নাম শুনছে মুর্শিদাবাদকে ভালো জানে। 2018 পঞ্চায়েত নির্বাচনের সময় এই শুভেন্দু যত গুন্ডামি বদমাইশি করেছিল তৃণমূলের হয়ে করেছিল, আমার যদি পঞ্চায়েত দখল করো তাহলে কোটি কোটি টাকা দেবো। আর এখন সে বিজেপি ঝান্ডা ধরেছে। মুর্শিদাবাদের আপনার ধুলিয়ানের ঘটনা, শামশেরগঞ্জের ঘটনা জানেন, সুতির ঘটনা জানেন, মালদার ঘটনা জানেন। ওই ঘটনার আগের পরে প্রতিদিন আগেকার তৃণমূল এখনকার বিজেপি সে শুভেন্দু আর বিজেপি আরএসএস নেতারা প্রতিদিন উস্কানি দিচ্ছে, হিন্দু মুসলমানের নামে গুজব ছড়াচ্ছে, মিথ্যাচার করছে। সুপ্রিম কোর্ট বলেছে যদি কেউ ঘৃণার ভাষণ দেয়, ভাগাভাগির কথা বলে, তাহলে পুলিশকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা দাবি করেছি, কিন্তু মমতা ব্যানার্জির পুলিশ এই যারা গুজব ছড়াচ্ছে, যারা মিথ্যা ভাষণ দিচ্ছে, যারা ঘৃণা ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। সুপ্রিম কোর্ট সেদিও বললো এই যে কাশ্মীরে পেহেলগাঁও আক্রমণ, তারপরে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের আবহাওয়া, আমরা দেখলাম কিভাবে গোটা দেশের মধ্যে মানুষের মনের মধ্যে বীজ ঢোকানোর চেষ্টা করা হলো। আগে যেগুলো গুজব হতো, তারপরে সোশ্যাল মিডিয়া যেরকম ফেক নিউজ হতো, আমরা দেখলাম মেইনলাইন মিডিয়া, খবরের কাগজ, টেলিভিশন চ্যানেল যুদ্ধের নাম করে কিভাবে মিথ্যার পেশানি করবো, মিথ্যার ব্যবসা করবো, যেন ভিডিও গেম হচ্ছে। আমরা প্রথম থেকে বলেছি সন্ত্রাসবাদের হামলা হোক, সাম্প্রদায়িকতা হোক, তার বিরুদ্ধে লড়তে হলে মানুষকে একটা করতে হয়। আমাদের দেশের বিদেশ সচিব বললেন, প্রেস কনফারেন্স করে বললেন, পেহেলগাঁওতে পাক মদতপুষ্ট যে সন্ত্রাসবাদীরা এসেছিল, 26 জন মানুষকে খুন করলো, পর্যটকদের, নিরীহ মানুষদেরকে। তার মধ্যে একজন আদিল হোসেন, সেই আদিল হোসেন ঘোড়া চালক, ঘোড়া চালক, সে ঝাঁপিয়ে পড়েছিল মানুষকে বাঁচানোর জন্য। সে কিন্তু হিন্দু মুসলমান দেখেনি, মানুষ দেখে না, কিন্তু যারা সন্ত্রাসী হামলা করলো তারা দেখলো। আর এই জন্য বিদেশ সচিব করলেন ওই সন্ত্রাসবাদীর উদ্দেশ্য ছিল ওই খুন করে যাতে গোটা দেশে হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা আবহাওয়া তৈরি হয়, দাঙ্গা সৃষ্টি হয়। আচ্ছা, আমার সন্ত্রাসবাদের উদ্দেশ্য ছিল। আমরা কি দেখলাম টেলিভিশন চ্যানেলে, আমরা দেখলাম বিজেপি নেতাদের ভাষণে, আমরা দেখলাম পাড়ায় মহল্লায়, চায়ের দোকানে, রাস্তায় ঘাটে, ট্রেনে, বাসে, এই একইভাবে ওই সন্ত্রাসবাদের উদ্দেশ্যকে সফল করার জন্য হিন্দু মুসলমান বলে চর্চা শুরু হলো, ঘৃণা শেখানো হলো, মানুষের মনের মধ্যে বীজ ঢোকানো হলো। আরে বাবা, পরিষ্কার কথা, যদি সন্ত্রাসবাদী হামলা হয়, যদি বিদেশ থেকে আক্রমণ হয় দেশের উপরে, তাহলে দেশের মানুষের প্রথম কাজ হচ্ছে জাত, পাত, ধর্ম, বর্ণ, প্রদেশ নির্বিশেষে সবাইকে একটা করা। আপনার পরিবার যদি আক্রান্ত হয়, তাহলে যারা পরিবারে ভালো চায় ওটা পরিবারকে এক করবে নাকি পরিবারকে ভাগ করবে? তাহলে মোদী কেমন গোটা দেশের নেতা, যে যখন দেশ আক্রান্ত হলো, সন্ত্রাসবাদী হামলা হলো, তখন তার দল বিজেপি আরএসএস তারা মানুষকে একটা করার বদলে ভাগ করা শুরু করলো। আমরা এই ভাগাভাগি রাজনীতির বিরুদ্ধে। এটাই হচ্ছে বিভাজনের রাজনীতি। তৃণমূল কংগ্রেস আর বিজেপি পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে এই বিভাজনের রাজনীতি নিয়ে এসছে। এই মুর্শিদাবাদের মানুষ, এই ডোমকলের মানুষ, হিন্দু মুসলমান এভাবে কখনো ভাগ হয়নি। যখন দেশ ভাগ হয়েছে কখনো ভাগ হয়নি। অথচ এখন দেখা যাচ্ছে শুধু সুতিতে নয়, শুধু ধুলিয়ানে নয়, আর এখন তো হাইকোর্ট যে কমিটি করেছিল সেই কমিটি রিপোর্ট দিল। আপনারা জানেন যখন ধুলিয়ানে হলো, খবর পেয়ে আমি নিজে ছুটে গেলাম আমাদের পার্টি নেতাদের নিয়ে। আমি বললাম গেল, সোমনাথ সিনহাও গেল, আর তারপরে দাঁড়িয়ে আমরা ওখানে ওই সব গ্রামগুলোতে গেলাম, আক্রান্ত মানুষের কাছে গেলাম। যে হরগোবিন্দ দাস খুন হলো, যে আমি খুন হলো, তার পরিবারের সঙ্গে দেখা করলাম। তারা সবাই বললো ব্যাপারটা হিন্দু মুসলমানের ছিল না, কিন্তু করা হলো হিন্দু মুসলমানের নামে। 5 ঘন্টা পুলিশ ছিল না। আগুন লেগেছে দোকানে, বাজারে, গাড়িতে, সরকারি গাড়িতে, তাও ফায়ার ব্রিগেড যায়নি। আচ্ছা, ফায়ার ব্রিগেড রাখা হয় কেন?
যাতে দাঁড়িয়ে আগুন লাগলে সে যাবে। পুলিশ রাখায় কেন? যে দাঙ্গা হাঙ্গামা খুন খারাপ হয় তাহলে পুলিশ সেখানে যাবে। তাহলে এখন হাইকোর্টের কমিটি বলল, হাইকোর্ট বলছে যে সরকার, মমতার সরকার, তৃণমূল কংগ্রেসের নেতা, তাদের কাউন্সিলর, তাদের এমএলএ, তাদের এমপি তারা যুক্ত ছিল। কেন যুক্ত ছিল? কারণ শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে হচ্ছে, সরকার অপদার্থতার দুর্নীতি নিয়ে হচ্ছে। তাহলে সেখানে সব মানুষ যদি এক কাটতে হয় তাহলে তো মমতা ব্যানার্জির ব্যবসা চলবে না। তাহলে কৃষি হাইকোর্ট কলার ধরে মানুষ জিজ্ঞেস করবে, বলো এই বালি পাচারের টাকা, কয়লা পাচারের টাকা, গরু পাচারের টাকা, আমাদের কৃষকের সহায়তা স্কিমের টাকা, বিভিন্ন রকমের যে সমস্ত প্রকল্প আছে তার টাকা কেন বিদেশি ব্যাংকে নিয়ে গিয়ে তোমরা নিজেদের ভাইপো কৃষির নামে জমা করছো? আর রাজ্যের গরিব মানুষ, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের দুরবস্থা হচ্ছে। এই জন্য মহাসুবিধা হয়েছে মমতা ব্যানার্জি। এই জন্য বিজেপিকে নিয়ে এসেছিলেন, বিজেপিকে সঙ্গে নিয়ে ভাগাভাগি রাজনীতি হবে। তাহলে লোকের দোষক যাক, চুরি হচ্ছে হোক, কিন্তু আগে হিন্দু মুসলমানকে দেখবে, মুসলমান হিন্দুকে দেখবে। কিন্তু এ রাজ্যের মানুষ হিন্দু মুসলমানকে দেখতে চায় না, মুসলমান হিন্দুকে দেখতে চাইছে না, তারা নিজের খেয়ে পড়ে বাঁচতে চাইছে। বেকার ছেলে মেয়ে হাতে কাজ চাইছে। এখানেই যাতে কলকারখানা হয়, যাতে সুযোগ কেরালায় গুজরাটে গিয়ে কাজ না করতে হয়, সেখান থেকে দুর্ঘটনা হলে লাশ হয়ে ফিরে আসতে হয়, তার জন্য এখানকার যুবরা তাদের হাতকে ব্যবহার করে এইখানেই কাজ চাইছে। এখানকার কৃষকরা যে সোনার ফসল ফলাচ্ছে তার দাম চাইছে, এখানকার মজুররা তার মজুরি চাইছে, এখানকার মানুষ তার নিরাপত্তা চাইছে। কিন্তু নিরাপত্তা আছে? আগে যেটা উত্তর ভারতে আমরা শুনতাম, ট্রেনে যাচ্ছে, কারণ দাঁড়িয়ে আছে, কে কি খাচ্ছে, কে কি ভাষায় কথা বলছে, এই নিয়ে তাকে শুধু কটূক্তি করা নয়, তার উপর আক্রমণ করা হচ্ছে। বেশ কয়েকটা ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে। যারা তৃণমূল বলেন ওসব গুজরাটে হয়, রাজস্থানে হয়, উত্তরপ্রদেশে হয়, আমাদের এখানে এটা হচ্ছে না। আমরা এখানে ভালো আছি। আমরা কি এখানে ভালো আছি? শমশেরগঞ্জের মানুষ কি ভালো আছে? সুতির মানুষ কি ভালো আছে? ওই এজাজকে তো পুলিশ গুলি করে খুন করেছে। আর বিজেপি চারদিকে গোটা দেশে বোঝাবো, দেখো মুসলমানরা হিন্দুদের উপর আক্রমণ করছে, মমতা ব্যানার্জি চুপ থাকলেন, কোনো কথা বললেন না, মিথ্যাচার হলো। আর এই জন্য আমরা বললাম একটা তদন্ত কমিশন হোক, বিচার বিভাগীয় তদন্ত হোক, দুধটা দুধ, পানিটা পানি হবে, সত্য কথা বেরিয়ে আসবে, কে দোষী জানা যাবে, কারা দাঙ্গা করলো জানা যাবে। আর এখন দেখা যাচ্ছে গ্রামের পর গ্রামে কে গুলি চালালো তার হদিস নেই। অসংখ্য মানুষ ইনজিওর হয়েছে, পুলিশ তার খাতায় নাম লেখেনি। কেন্দ্রীয় বাহিনী বলবে রাজ্য পুলিশ চালিয়েছে, আর রাজ্যের বাহিনী বলবে কেন্দ্রীয় পুলিশ চালিয়েছে। কিন্তু মানুষের তো অসংখ্য প্রাণ গিয়েছে, দোকান লুট হয়েছে, ব্যবসা লুট হয়েছে। আমরা চাই বিচার বিভাগীয় তদন্ত হোক, একে অপরকে দোষ দিয়ে লাভ নেই, সত্যতা উদ্ঘাটিত হোক, যারা দোষী তাদের শাস্তি দেওয়া হোক। আর যাতে এ ধরনের ঘটনা না ঘটে। তুলাগড়, মুর্শিদাবাদ থেকে একটা পর একটা দাঙ্গা হয়েছে, কোনো তদন্ত হয়নি, কোনো এফআইআর হয়নি, যার ফলে দাঙ্গাবাজদের আরো বেশি সুবিধা হয়ে গিয়েছে। আমরা সন্ত্রাসী হামলার সময়, পাহেলগাঁও হামলার সময় বলেছিলাম যে সন্ত্রাসীরা এসছে তাদের ধরো, পাকড়াও করো, তাদেরকে শাস্তি দাও, বিচার করো। কিন্তু মোদী সরকার ওই সন্ত্রাসবাদীদের ধরেন। প্রশ্ন করবো না, সীমানায় তো পাহারা আছে, কাশ্মীরে যত নিরাপত্তা বাহিনী আছে, কাশ্মীরের 370 ধারা রদ করে ওখানে কেন্দ্রশাসিত অঞ্চল করা হলো। পুলিশকে রাজ্য সরকার থেকে নিয়ে কেন্দ্র সরকার নিজের হাতে নিলেন। আজকে মোদী অমিত শাহ হাতে পুলিশ নিরাপত্তার ব্যবস্থা, তাহলে নিরীহ পর্যটকরা খুন হবে, সেখানে নিরাপত্তার ব্যবস্থা ছিল না কেন? সীমানা পেরিয়ে কি করে এলো পাকিস্তানের জঙ্গিরা? কে পাহারা দিচ্ছিল? কোথায় ঘাটতি ছিল? ওরা বলছে না, কেউ কোনো কথা বলবে না। ঠিক দেখবে যেমন মমতা বলে, ওরা মোদীও বলে ফেসে গেলে কোনো কথা বলা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না। কিন্তু লাল ঝান্ডা, আমরা সত্যের উপর দাঁড়িয়ে কাজ করি, নীতির উপর দাঁড়িয়ে কাজ করি। অন্যায় হলে প্রতিকার চাইতে হবে, মিথ্যাচার হলে সত্য প্রতিষ্ঠা করতে হবে এবং প্রশ্ন করতে হবে। যাতে প্রশ্ন না করে, মমতা বলেছিলেন মুখে দুটো গ্লাস লাগিয়ে রাখো।
আর এখন গোটা দেশে বিজেপি বলছে যদি কোনো খবরের কাগজ, কোনো টেলিভিশন চ্যানেল, কোনো সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ কেউ যদি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে, কোনো প্রশ্ন করে, তাহলে পুলিশ তাকে ধরবে। আর আমাদের স্বাধীন দেশ, আমাদের স্বাধীনতা আছে, ব্যক্তি স্বাধীনতা আছে। প্রশ্ন আমাদের করতে হয় মুর্শিদাবাদের রাজ্যের পুলিশের ব্যর্থতা, পুলিশ মন্ত্রীর ব্যর্থতা, সে কথা আমরা জোর গলায় বলবো। আর কাশ্মীরে মানুষ খুন হয়েছে, নিরীহ মানুষ, সেখানে কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত ব্যবস্থা করেনি, বরঞ্চ নিরাপত্তা রক্ষীরা ওই সময় ছিল না। এই প্রশ্ন আমাদের করতে হবে আর তার জন্য তদন্ত করতে হবে। তার বদলে কি বলবো? মোদী বললো, দেখো আমি যুদ্ধ করছি। আমরা বললাম, আরে বাবা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করে সমস্যার সমাধান হয় না। যখন আমেরিকা বলেছিল ওই 9/11-এর পরে, যখন আফগানিস্তানে বোমাবাজি করেছিল, যখন ইরাকে করেছিল, যখন রকেট হামলা করেছিল, গোটা গুড়িয়ে দিয়েছিল ইরাক এবং আফগানিস্তানকে, তখন আমরা বলেছিলাম যুদ্ধ কোনো সমাধান নয়, যুদ্ধ নিজেই একটা সমস্যা। তাহলে আমাদের বিমান বাহিনী গেল, কয়েকটা ওদের ঘাঁটিতে আক্রমণ করলো, কিন্তু সন্ত্রাসবাদকে শেষ হলো। যে সন্ত্রাসীরা হামলা করেছিল তারা কি ধরা পড়লো? তাদের তো শাস্তি দিতে হবে। তুমি রামের দোস্ত শ্যামের ঘাড়ে চাপালে হবে না। আমরা জানি পাকিস্তান প্রথম থেকে সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে। আর সন্ত্রাসবাদ তৈরি হয়েছিল কার জন্য? আফগানিস্তানের কমিউনিস্ট শক্তি, বামপন্থী শক্তি মোকাবিলা করার জন্য আমেরিকার টাকা, ইংল্যান্ডের টাকায় এই মুজাহিদিন, আল কায়দা, তালেবান এগুলো তৈরি করা হলো। গোটা বিশ্বে আমেরিকা যে উদারনৈতিক মনোভাব আছে তাকে ভেঙে ফেলার জন্য, ধর্মজ্ঞ মনোভাব আছে তাকে ভেঙে ফেলার জন্য এরকম শক্তিকে মদত দেয়। আজকে তার তাজা উদাহরণ হচ্ছে সিরিয়া, যাকে কদিন আগে বলেছিল টেরোরিস্ট, এখন ট্রাম্প তার সঙ্গে বন্ধুত্ব করছে। আজকে মোদী তালেবানদের সঙ্গে কথা বলছে, জেসেলকে নিয়ে কথা বলছে, অথচ প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। পাকিস্তান যখন গোলাগুলি করলো কামানের দিক থেকে, জম্মুতে, কাশ্মীরে, পাঞ্জাবে, সীমানায় যে কৃষক ছিল তার পরিবার মারা গেল। 14 বছরের যমজ ভাই বোন তারা মারা গেল। আর আমাদের মিডিয়া এত অপদার্থ। জম্মুতে একজন মুফতি মৌলানা পাকিস্তানের গোলায় আমাদের নাগরিক মারা গেলেন, যেহেতু দাঁড়িয়ে দেখেছে, যেহেতু মৌলানা শুনেছে, মুফতি শুনেছে, অমনি খবরের কাগজ, টেলিভিশন বলে দিল একজন পাক টেরোরিস্ট মারা গেল জম্মুতে। এটা কি বলে প্রোফাইলিং? তাহলে শুধু ধর্ম দেখে, শুধু দাড়ি টুপি লুঙ্গি দেখে হবে? আজকে সেই রাজনীতি হচ্ছে। আমাদের পরিযায়ী শ্রমিক গুজরাটে, তাদের উপর হামলা হচ্ছে। কেউ যদি বাংলায় কথা বলে, কেউ যদি নামাজ পড়ে, কারণ নাম যদি মুসলমান থাকে, তাহলে তাকে নানান রকমের দোষ দিয়ে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। আর আগে বলা হতো কখনো বাংলাদেশি, এখন বলা হচ্ছে রোহিঙ্গা, আর তাকে বলছে দেশ ছাড়া করতে হবে। একটা কথা বলছে তৃণমূলের এমপিরা, একটা কথা বলছে তৃণমূলের সরকার। বাম সরকার আমলে যখন মহারাষ্ট্র হোক, গুজরাটে হোক, দিল্লিতে হোক, আমাদের রাজ্যের কোন পরিযায়ী মানুষের উপরে যখন কোন আক্রমণ হয়েছে, আমাদের সংসদ প্রতিনিধি দল গিয়েছে সেখানে। আজকে দাঁড়িয়ে ওরা কোনো কথা বলছে না। তাহলে বুঝতে হবে না কে বন্ধু কে শত্রু। আমরা আবার বলছি, তখনও বলেছি, এখনো বলছি, गोली से नहीं, गोली से हल करना पड़ेगा। বাংলাদেশের সঙ্গে হোক, চীনের সঙ্গে হোক, পাকিস্তানের সঙ্গে হোক, আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক করতে হবে। গোটা দুনিয়ার প্রতিবেশী দেশগুলো মিলিয়ে তারা আঞ্চলিকভাবে শক্তিশালী তৈরি হওয়ার চেষ্টা করছে। আজকে ভারতের কোনো বন্ধু নেই, আঞ্চলিক কোনো বন্ধু নেই। কেন শত্রু হলো? তারা আমাদের বিদেশ মন্ত্রী, আমাদের বিদেশ নীতি আজকে কোন অবস্থায় আছে? আমাদের স্বাধীন দেশ, সার্বভৌম দেশ, আমাদের সিদ্ধান্ত কে নেবে? আমরা যখন বললাম শান্তি চাই, অনেক দালালরা প্রাণ দিতে আরম্ভ করবে, এরা শান্তি চায়। আমরা বললাম যুদ্ধ নয়, বললে দেখো এরা যুদ্ধ চায় না, এরা দেশদ্রোহী। আর যে মার্কিন মুলুক থেকে ট্রাম্প বাবাজি বললেন এখন যুদ্ধ নয়, যুদ্ধ বিরতি হবে, তখন মোদী বলো আর শাহবাজ শরীফ বলো, দুজনে নিজের লেজ গুটিয়ে নিয়ে বললো আমরা শান্তি করছি। তাহলে স্বাধীনতা কোথায় গেল?
আমাদের ভগৎ সিং, আশফাকুল্লাহ, চন্দ্রশেখর আজাদ, ক্ষুদিরাম যখন লড়েছিলেন দেশের স্বাধীনতার জন্য, তাদের একটাই মন্ত্র ছিল, আমাদের সিদ্ধান্ত আমরা করব, লন্ডন থেকে কোনো সিদ্ধান্ত হবে না। পরাধীন মানে লন্ডন থেকে সিদ্ধান্ত হতো। আজকে মোদী সরকারের আমলে সিদ্ধান্ত ওয়াশিংটন থেকে হবে, আমাদের এখান থেকে হবে না। আর ওয়াশিংটন মানে কি? আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করার চেষ্টা করছে। দারিদ্র যুদ্ধ দেখেছেন, শুল্ক যুদ্ধ। প্রতিদিন বলছে ভারতীয় যে জিনিস তৈরি হয় তার উপরে আরো বেশি শুল্ক চাপাবো। গোটা বিশ্বের সঙ্গে করেছিল। আমেরিকা বলেছে যত, চীন তার থেকে বলেছে বাড়িয়ে। তারপরে আমেরিকা বলছে সবাই চীন তোমার সঙ্গে আলোচনা করি। আর ভারত, যখন ভারতের লোকজন ওখানে নিজেরা কাজ করে, তাদেরকে যখন চীন দিয়ে বেঁধে হাত করা পরিয়ে পায়ে বেরি পরিয়ে যখন প্লেন করে পাঠালো, কোন বিজেপি, কোন জাতীয়তাবাদী, কোন ভারত মাতাকে জয় বলতে পারা, কারণ সাহস এটা বলা যেটা আমার ভারতবাসীকে এটা অপমান করা হলো, দেশকে অপমান করা হলো। এটাই হচ্ছে গোলামী মানসিকতা। এই জন্য আজকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে হবে, আর তার জন্য গোটা দেশের মানুষকে এক করতে হবে। আর সাম্রাজ্যবাদ যে মদত দিচ্ছে তার বিরুদ্ধে বলতে হবে। নিজের স্বাধীনতা, নিজের গণতন্ত্র তাকে রক্ষা করতে হবে। আর তার নাহলে বাংলাদেশের দেশে কি হয়েছে? ওখানকার গণতন্ত্র শেষ হয়েছে, ওখানকার স্বাধীনতা শেষ হয়েছে, বিদেশি শক্তি এসে এখন মাদকবাড়ি করছে, আর বাংলাদেশে শান্তি আছে? তাহলে আমরা চাই ধর্মনিরপেক্ষ গণতন্ত্র, গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ। কিন্তু তার জন্য বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, অন্য কোনো দেশ নয়। এখন ওখানে কি হচ্ছে? যখন নির্বাচিত সরকার নেই, গণতন্ত্র নেই, তখন বলছে ওখানে সংখ্যালঘুর উপর জুলুম হচ্ছে, হিন্দুদের উপর জুলুম হচ্ছে, মন্দিরের উপর জুলুম হচ্ছে। আমরা এই জন্যই বলি ধর্মের কথা থাকা দরকার। ধর্ম যার যার নিজের, কেউ কারোর উপর চাপাতে পারে না। মন্দির আর মসজিদের নামে আক্রমণ করা যাবে না। মন্দির ভাঙাও খারাপ, মসজিদ ভাঙাও খারাপ। সংখ্যালঘুর উপর আক্রমণ বাংলাদেশে করলেও খারাপ, উত্তরপ্রদেশে করলেও খারাপ, গুজরাটে করলেও খারাপ। নিজের বেলায় আনন্দ খাই আর পরের বেলায় আল্লাহ দোহাই বলতে তো হবে না। নীতিগত ভাবে ধর্মের হতে হলে শান্তির জন্য বলতে হবে, কোন ধর্মের নামে কেউ কারোর উপর জুলুম করতে পারবে না, পৃথিবীর কোথাও করতে পারবে না। তাহলে তোমার সন্ত্রাস খারাপ, আমার সন্ত্রাস ভালো, তা হতে পারে না। সন্ত্রাস সে আমার গ্রামে হোক, সন্ত্রাস আমার দেশে হোক, সন্ত্রাস পৃথিবীর যে কোনো জায়গায় হোক, তার বিরুদ্ধে মুখ তুলতে হবে। না ওরা একটা ভয় রাজত্ব তৈরি করে দেয়, আর ভয় দেখে লুট করতে চায়। গোটা বিশ্বকে ট্রাম্প আমেরিকা লুট করতে চাইছে, গোটা দেশকে আদানি আম্বানি লুট করতে চাইছে। আবার পাকিস্তানে এরকম লুটেরা আছে, তারা পাকিস্তানকে লুট করতে চাইছে। কিন্তু এই লুটেরা তারা এক কাজটা, লুটেরা এক কাজটা। অপারেশন সিন্দুর হলো, আম্বানি অমনি বললো এটা আমাকে পেটেন্ট করতে হবে ব্যবসার জন্য। দেখলেন ট্রাম্প এলো, সৌদি আরবিয়া, দোহা, ইউএইতে এসে বললো আমার ব্যবসা বাড়াতে হবে। আর পাকিস্তান ভারতকে কি বললো? বলো তোমরা কেন গন্ডগোল করছো, মারামারি করছো, আমার সঙ্গে এসো, আমি ব্যবসা দেবো। অমনি ভারত পাকিস্তান বললো ঠিক আছে ভাই, চিপ থেকে লাখ লাখ করে মোড়া করতে আরম্ভ করলো। ব্যবসাটা কার? যে আমার সবজি বিক্রি করে, যে চাষ করে, যে ছোট দোকানদার, ছোট ব্যবসায়ী। ব্যবসা তো দেবে আদানিকে, আম্বানিকে। তাহলে দেশের নীতি ঠিক হবে আদানি আম্বানির ব্যবসার সাথে। এইটার বিরুদ্ধে লড়াই লড়তে হবে। সেই লড়াই আমরা লড়ছি, কৃষক সভা সেই লড়াই লড়ছে। খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, চাষাভুষো মানুষ, তাকে হিন্দু মুসলমানের নামে ঝগড়া করতে হবে না। তাকে জমির জন্য লড়াই করতে হবে, সেচের জন্য লড়াই করতে হবে, বিদ্যুতের জন্য লড়াই করতে হবে, স্মার্ট মিটারের বিরুদ্ধে লড়াই করতে হবে, নিজের মজুরির জন্য লড়াই করতে হবে, নিজের ফসলের দামের জন্য লড়াই করতে হবে, নিজের সারের যে কালোবাজারি হচ্ছে, যে ফাটকা হচ্ছে, তার বিরুদ্ধে বলতে হবে। আর এইটা যখন আপনি বলবেন, তখন হিন্দুর বিরুদ্ধে মুসলমান, মুসলমানের বিরুদ্ধে হিন্দু হবে না। আদানি খুব ভালো হিন্দু বলে, গুজরাটি হিন্দু বলে সে হিন্দু চাষিদের কোনো রেয়াজ করবে না। সেখানে লুট কিন্তু চলবে। পাকিস্তানের শাসক, পাকিস্তানের যে বেকার ছেলে মেয়ে আছে, তাদের সঙ্গে ইনসাফ করছে না। সুতরাং লড়াইটা তার নিজের দেশের শাসকের বিরুদ্ধে যে শোষিত হচ্ছে তার লড়াই। অনেকক্ষণ ধরে বললাম, বৃষ্টি
প্রচন্ড করছিল, মাঠে কাজ আপনারা আসতে পারছেন না, তার মধ্যে আসলেন, শুনলেন, আর অনেক কথা হ্যাঁ হিন্দিটা কিছু বলে সংসদে যেভাবে বলেছিলেন ওইভাবে এখানে দাঁড়িয়ে আর একটা কথা বলতেই হবে, দুটো কথা বলছি। এক, কি শুনবে তো নাকি ঠান্ডা লেগে যাবে? অনেকে বললো এই মুর্শিদাবাদের দাঙ্গা কেন হলো? আমরা বললাম দাঙ্গা না, পরিকল্পিত হিংসা বিজেপি আর তৃণমূলের। হিন্দু মুসলমান দাঙ্গা না, পরিকল্পিত হিংসা বিজেপি আর তৃণমূলের। কিন্তু ওয়াকফ নিয়ে বিক্ষোভ হচ্ছিল, সেই ওয়াকফের বিক্ষোভের মধ্যে উস্কানি। আবার পুলিশ বিজেপিকে বললো পাল্টা মিছিল করো, মমতার পুলিশ বিজেপিকে বললো পাল্টা মিছিল করো গন্ডগোলের সময়, আর তারপরে দাঙ্গা হাঙ্গামা ছড়িয়ে গেল। আর মমতা এসে কি বললেন? আপনাদের মুর্শিদাবাদে কি বলবেন? ওয়াকফ নিয়ে এখানে কেউ কোনো কথা বলবে না। আমি এখানকার তৃণমূলী নেতাদের জিজ্ঞেস করি, এখানে গণতন্ত্র নেই? যখন সিএনআরসি নিয়ে প্রশ্ন হয়েছিল, মমতা ব্যানার্জি এটাই বলেছিলেন এখানে কিছু করবে না, দিল্লিতে গিয়ে মিছিল করো। এখন ওয়াকফ দিয়ে বলছেন এখানে কিছু করতে পারবে না, দিল্লিতে গিয়ে করো। আর সামনে সব নির্লিপ্ত সমস্ত ধান মুসলমানরা বসেছিল তৃণমূলের নামে, কারণ একটা হিম্মত বলার জন্য যে আপনি কথা বলতে পারেন ম্যাডাম, আর আমরা কথা বলতে পারবো না। গণতন্ত্র মানে আপনার যতটা হক আছে আমারও ততটা হক আছে, অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলবো। বলো না একটা ওয়াকফ করে দিল্লি চলে যাও, সে মহা মুশকিল। বিজেপি কি বলে? কিছু বললে বলে পাকিস্তান চলে যাও, না বলে বাংলাদেশ চলে যাও। আর মমতা কিছু বলে দিল্লি চলে যাও। সব এক গোয়ালের গরু, সব আরএসএস এর বাচ্চা। তারা চায় না আমাদের অধিকার, অন্যায় করছে, গোটা দেশের ওয়াকফ সম্পত্তিকে দখল দিতে চাইছে, সেই নামে আইন করলো। মমতা কি বলছেন? আমি করব। কি করবে? তৃণমূলের এমপিরা পার্লামেন্টে দাঁড়িয়ে বিরোধিতা করলো, সুর করে সব বাইরে বেরিয়ে গেল। আজ পর্যন্ত মমতা ব্যানার্জি তৃণমূলের যে এমপিরা ওয়াকফ আইনের বিরুদ্ধে ভোট দিল না, তার বিরুদ্ধে ব্যবস্থা দিলেন? বললেন যে তুমি অন্যায় করেছো? বলেননি। এই জন্য আমি মুসলমান ভাইদের বলবো, আপনাদের সব দায় দায়িত্ব মমতার উপর ছেড়ে দিতে হবে না। সে কার হয়ে দালালি করছে কেউ জানে না। এখন আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে আরএসএস এর কালীঘাটে কিরকম বিজেপির বাচ্চা বেরোচ্ছে। যেমন একটা বাচ্চা শুভেন্দুকে দেখতে পাচ্ছেন, আর একটা বাচ্চা অভিষেক হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, তাগত হচ্ছে। আপনারা খুব দুধ ঘি মালাই মাখন দিয়ে বড় করছেন, কিন্তু কাল কেউ কে পুষছেন। কথাবার্তার মধ্যে বোঝা যায়। বিজয়ী বলল আমি রাম মন্দির করবো, মমতা কি বললেন? জয়িতা বললেন, বললেন আমি জগন্নাথ মন্দির করবো। সরকারের টাকা দিয়ে এই ওয়াকফ নিয়ে বলছিলাম, আসলে কি আইনটা? ইসলাম ধর্ম অনুযায়ী ওয়াকফের ব্যবস্থা, মানুষ নিজের জমি জায়গা সে ধর্মের নামে স্কুলের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য ওয়াকফ করতে পারে, বিধবার জন্য, অনাথের জন্য, এতিমের জন্য সে লিখে দেবে ওয়াকিফ নামা। কিন্তু মোদী মনে করছে এত সম্পত্তি দখল নিতে হবে। আচ্ছা, মহা মুশকিল। সরকারের কাজ কি? প্লেন চালানো, ট্রেন চালানো। একটা ঠিক মতো ট্রেন চালাতে পারে না, এয়ারপোর্ট চালানো, কলকারখানা করা, হাসপাতাল করা, বিশ্ববিদ্যালয় করা, রাস্তাঘাট করা, ব্রিজ করা, বাঁধ নির্মাণ করা, নদী ভাঙন রোধ করা, নদীর নাব্যতা বৃদ্ধি করা। সরকার ওসব কাজ না করে বলছে আমি জগন্নাথ মন্দির করব, আমি রাম মন্দির করব, আমি ওয়াকফ চালাবো। আমি মোদীকে বলি ভাই তোকে ওয়াকফ চালাতে হবে না, তুই ট্রেনটাকে ভালো করে চালা, রেলটাকে ভালো করে চালা, ঠিক মতো ঠিক সময় চালা, লোকে যাতে ঠিক জায়গায় রিজার্ভেশন পায়। আর মমতাকে বলবো তুমি একটা বাস চালাতে পারছো না, বাস দিচ্ছ লোককে, আর ওদিকে বলছো দীঘায় আমি জগন্নাথের মন্দির করে দিচ্ছি। আর এটা তোমার কাজ নয়। ওটা পুরীতে জগন্নাথ মন্দির আছে, দরকার লোকে নিজের নিজের বাড়িতে ছোট ছোট যারা পূজা করে, যারা নিজের একটা দেউল তৈরি করে নেয়, পাড়ায় পাড়ায় মন্দির হয়,
কোনো অসুবিধা নেই। গির্জা, মন্দির, গুরুদ্বারা, মসজিদ, বাজার বাজার নিজের আছে, এটা সরকারের কাজ নয়। সরকারের যে কাজ, সরকার সে কাজ করছে না, যদি করছে সেখানে দুর্নীতি। দুর্নীতি ছেয়ে গেছে। শুধু নিয়োগের দুর্নীতি না, শুধু স্কুলের নিয়োগের দুর্নীতি না, পুলিশের নিয়োগে, ফায়ার ব্রিগেডে, সেচ দপ্তরে, বন দপ্তরে, পুর দপ্তরে হেন কাজ তৃণমূল করেনি যেখানে দুর্নীতি নেই। আজকে কোন নিয়োগ হচ্ছে না। আর আপনার এখানে ডোমকল পুরসভায় দুর্নীতির পাহাড় জমেছে। আর এখন তামাশা করে তৃণমূলের এই গোষ্ঠী আর ওই গোষ্ঠী নিজের মধ্যে WWE কুস্তি করছে। কিন্তু যখন ভোট হবে তখন বলবে এই দুর্নীতিবাদদের, যারা একটু টাকা খরচ করছে, যারা গরু পাচার করছে, যারা ফেন্সিলিন পাচার করছে, যারা দুর্নীতিরত টাকা নিয়ে খাওয়ান দাওয়ান করছে, তার পেছনে গিয়ে লাইন লাগাও। এই দুর্নীতির আঁকড়াকে শেষ করার জন্য, কারণ দুর্নীতির উপরে হলো আসলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়। আপনার হাসপাতালে চিকিৎসা পান না, আপনার ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করতে পারছে না, আপনি পুরো পরিষেবা পাচ্ছেন না, আপনার ড্রেনেজের ব্যবস্থা ঠিক মতো নেই, আপনার পানীয় জলের ব্যবস্থা ঠিক মতো নেই, আপনার জঞ্জাল ঠিক মতো পরিষ্কার হয় না। অথচ আপনাদের বুকের রাজত্ব চলছে। এটাই আমি বললাম যে কোল্ড স্টোরেজ নেই। এখন আনিসুল আমার সঙ্গে এলো অসুস্থ, একটু আজকে সুস্থ আছে, অনেক উৎসাহ নিয়ে এখানে এলো, বৃষ্টিপুরের মঞ্চে উঠতে পারলো না, অসুবিধে আছে, পার্টি অফিসে বসে আছে। এই ডোমকলে যা দেখছে, যা কিছু গড়ে উঠেছে সরকারি প্রতিষ্ঠান, সেগুলো বামফ্রন্টের আমলে যখন আনিসুর রহমান ছিল মন্ত্রী, লাল ঝান্ডা মানে হচ্ছে একটু অড়ার শক্তি, আর বিজেপি আর তৃণমূল মানে হচ্ছে ভাঙার শক্তি। এই ভাঙার শক্তিকে দূর করলে আবার আমরা নতুন করে ভাঙা বুকের পাজর দিয়ে নয়া বাংলা করবো, এই শপথ আমাদের নিতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে, নমস্কার জানিয়ে শেষ করছি। আমাদের বিশ্বসভা সম্মেলন সফল হতে আশা করছি। একটু ধৈর্য থাকো, মানুষের বিষয় থেমেছে, আসছি আপনাদের সামনে। প্রাক্তন মন্ত্রী আনিসুর রহমান তিনি কথা বলবেন। ভালো খবর হচ্ছে যে অসুস্থ আছেন, একটু ভালো আছেন কমরেড আনিসুর রহমান। আমাদের এই যে সম্মেলন হচ্ছে ৩০তম মুর্শিদাবাদ জেলা কৃষক সভার সম্মেলন, উনি সেই অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান। আর আনিসুর রহমানের পরিচয় আপনাদের কাছে দেওয়ার দরকার নেই, তিনি এখন আপনাদের সামনে কিছু কথা বলবেন, আমি তাকে বলার জন্য। সমাবেশের মঞ্চে আসছেন আনিসুর রহমান, সেই ছবি দেখছেন সরাসরি। দীর্ঘ কয়েক বছর পর সমাবেশের মঞ্চে বক্তব্য রাখবেন প্রাক্তন মন্ত্রী আনিসুর রহমান। ইনার উৎসাহ জেগেছে, তিনি বক্তব্য রাখবেন। জনসাধারণ মুর্শিদাবাদের ডোমকলের জনগণের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। তিনি গুটি গুটি পায়ে মঞ্চের দিকে এগিয়ে আসছেন, তাকে সহযোগিতা করছে। চলো আমি কথা বলবো, আমি গরু ছাগল মন্ত্রী, আপনি জানেন গরু ছাগল মন্ত্রী। এই গরু ছাগলের মধ্যে যে থাকে, যা সবসময় ভালো খাত করতে থাকে, নিজেরা ক্ষতি করে অপর ক্ষতি করে। এমনি একটা জন্তু আমাদের আছে, সেই জন্তু আমরা ভালো করে জানেন কিনে করে, সেই জন্তু খেপে গেছে। সেই জন্তু খেপে গেলে বলছে আমাকে ভোট দাও, কোথায় গিয়ে বলতে যায় না, একটা সরকারের মিলে সেখানে বলে দিবে না, কেউ বলবে তুমি ভোট দেবে বলতে পারবে,
আমাদের খাতা মন্ত্রী আছেন না, মহিলা মন্ত্রী, উনি আমাদের দাবি করে দিয়েছেন আমাকে ভোট দেওয়া না হবে না, আমাকে ভোট দেওয়ার লোক কিছু থাকবে না, আমাকে ভোট দেওয়া কি হবে? দুনিয়ার কাহিনী করেছে সব ফালতু বিক্রিত বলে মানুষ বিভ্রান্ত করে। আমি তার কোনো যাবো যে আপনারা এই মহিলাকে ভাবছেন না, এই মহিলাকে গ্রহণ করছেন না। আর কি বলুন, আমরা তো চার ভূগোলের মধ্যে আজকে সারা ভিতরে তো সেই এই বলছে না দুদক কথা বলে যে যারা একটু ভালো কাজ করবে, যারা কাজ করবে তার বিচার হবে, সেসব তো হয়তো হবে। এখন কোথা হচ্ছে তুমি কি করবে? এই দিল্লি টাকা পাচ্ছে দিল্লি টাকা বলে মন্ত্রা করে কি সারাদিন দিকে গাড়িতে হেলিকপ্টার মহিলা সারাদিন 24 ঘন্টা রাত্রে এই দিনে ঘুরে অনেক ব্যাপার ছিল আমাদের। আমরা সিদ্ধান্ত করবো এখন দরকার। এই কারণে বিগত না করলে আমরা ঠিকমতো পরিষ্কার করে কাজ করতে পারবো না। বুঝতে হবে তার মন্ত্রীর ক্ষমতা নাই, একটা মন্ত্রীর ক্ষমতা নাই, দিল্লিকে টাকা নেই। আমি তো যত মন্ত্রী ছিলাম 75 বছর দিল্লির মন্ত্রী ছিল তৃণমূল মন্ত্রী, তিনি যা করেছিলেন টাকা নিতে পারে, নিজের মন্ত্রী টাকা নাই, মন্ত্রীর কাছে টাকা নাই, করবে তুমি কাজ থেকে করতে হবে। হেলিকপ্টার চলবে আর মিলিয়ে এসেছে সব ওটা জেলা সব ছাত্র মহিলা সব তিনি কি বলছে আমাকে ভোট করতে আপনারা এলাকা হচ্ছে তবে থাকবে না, লক্ষ্মী থাকবে না, কেউ বঙ্গ থাকবে না, এই তো থাকবে না, দুনিয়া কেউ থাকবে না, উনি একবার থাকবেন। এই করতে এই উদ্যোগে এটা একটা বড় কাজ। এরকম আরো বিভিন্ন কাজ দেখতে হবে। এরা মানুষ ভালো যায় না, যাই কিছু নেই একটা লোক মন্ত্রী মমতার এই মন্ত্রী বলছেন কি সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি কি করবেন কি চাই আমাদের ভোট করতে হবে, বলতে হবে কেন কেন ভোট হয়নি। আর হিন্দু হিন্দু খাতা ছুটিয়ে দাও, মুসলমানকে ছুটিয়ে দাও, হিন্দুকে ছুটিয়ে দাও, এই যুদ্ধে অসম্ভব পশ্চিমবাংলা মানুষ তো বোকা গেছে না। মহিলা যারাই করবেন বিশ্বত করতে পারেন, কখনো কিন্তু ভালোভাবে করতে পারবেন না। বুঝতে হবে, চিনতে হবে, আমরা সকল করতে পারি তা আমাদের হবে। এর মধ্যে আর্থিক ব্যবস্থা নাই, একদিন ভালো হবে আলোচনা সত্যিকারের দল যে দল আপনি বাঁচিয়েছে, যে দল আপনি শিখিয়েছে, যে দল সেই দলের পথে আসতে হবে, সেই দলকে সামনে নিতে হবে এবং তা করতে পারলে আগামী দিনে আমাদের সমস্ত অবস্থা করতে হবে হতে পারবে। আমি তো বিরুদ্ধে হবে হবো যে আপনার দীর্ঘ 20 বছর আপনার 20 বছর লক্ষ্মী নেই, 20 বছরের মধ্যে হয়েছে আপনার এই আপনারা করছেন, এরকম করছেন এমএলএ করছেন 45 বছর সরকারের খরচ করেছি থাকলোকে কখনো কিন্তু বলা যাবে না আমাদের কাজ করে দান করি না আমি কখনো বলি আমি তো একটা কথা বলি মানুষ যে মন্দির ভালোবাসি আমরা ভালোবাসি করে যাবো সেই কাজে আপনার আমি টাকাও হবে আমি তো আপনার আপনার ফোন করে বলে দেবেন আমি কোনো কাজ না যে আমার ভালো করতে পারেন না। আমরা এবার একমাত্র আরো বেশি কাজ করতে আরো বেশি আমরা এবারই এই কাজ